চ্যাপ্টার 166 এক্সামিনেশন। বেসমেন্ট থেকে একটা ঠান্ডা বাতাস বইছিল। বাতাসটা ক্লাইনের টানটান হয়ে থাকা স্নায়ুগুলোকে একটু হলেও শান্ত করল। অবশেষে সময়টা চলেই এলো। এই ধাপটা একবার পার হতে পারলেই হল, অন্তত আগামী 6 মাসের জন্য এই ধরনের কোনো পরীক্ষা নিয়ে আর মাথা ঘামাতে হবে না। একবার সিকোয়েন্স 8-এ উঠে তথাকথিত ক্লাউন হতে পারলেই আমার সত্যিকারের লড়াই করার ক্ষমতা চলে আসবে। তখন ডিভিনেশন আর ব্যাকআপ হিসেবে ফ্লারিং সান চার্মস সাথে থাকলে এর চেয়েও অনেক বেশি বিপজ্জনক পরিস্থিতি থেকে আমি বেঁচে ফিরতে পারব। হোলি ক্যাথেড্রালের এই পরীক্ষার জন্য অপেক্ষায় ছিলাম বলে আমি মিস জাস্টিসের পাঠানো সেই 300 পাউন্ড তোলারও সাহস পাইনি, যেটা সে ওই বেনামি অ্যাকাউন্টে পাঠিয়েছিল। কারণ ওরা যদি কোনোভাবে আমার আর্থিক অবস্থার খোঁজ খবর নেয় আর দেখে যে আমার কাছে কোনো এক অজানা উৎস থেকে আসা এতগুলো টাকা রয়েছে, তাহলেই সেরেছে। ক্লাইনের মাথার ভেতর যখন এই ভাবনাগুলো পাগলের মতো ঘুরপাক খাচ্ছিল, ঠিক তখনই ডান স্মিথ নিজের জামার হাতাটা ঠিক করতে করতে নিচু গলায় কথা বলে উঠলেন। যিনি তোমার এই পরীক্ষাটা নেবেন তিনি নাইট হক্সদের 9 জন হাই র্যাঙ্কিং ডিকনের একজন ক্রেস্টেড সেসিমির। হোলি ক্যাথেড্রাল তোমাকে বেশ গুরুত্বের সাথেই দেখছে। হাই র্যাঙ্কিং ডিকন? ক্লাইন অবাক হয়ে বলে উঠল। সাধারণত 13 জন আর্চবিশপ আর 9 জন হাই র্যাঙ্কিং ডিকন মিলেই চার্চের একদম ওপরের সারির নেতৃত্বটা তৈরি করেন। শোনা যায় এদের মধ্যে নাকি হাই সিকোয়েন্স বিয়ন্ডারদের কোনো অভাব নেই। এই 22 জন নারী ও পুরুষ পদমর্যাদার দিক থেকে একদম সমান। তারা শুধুমাত্র অ্যাভারনাইট গডেসের আদেশ মেনে চলেন, আর জবাবদিহি করার থাকলে সেটা কেবল পোপের কাছেই করেন। ডান স্মিথ বেসমেন্ট থেকে আসা ঠান্ডা বাতাসটা গভীর করে টেনে নিয়ে হালকা করে মাথা নাড়লেন। হ্যাঁ, তিনি একজন হাই র্যাঙ্কিং ডিকন। তবে তোমাকে এটা নিয়ে একদমই নার্ভাস হতে হবে না। ক্রেস্টেড এখনও সিকোয়েন্স 5-এ আছেন, ডেমিগড পর্যায়ে তিনি এখনও পৌঁছাননি। তাই তাকে খুব বেশি ভয় পাওয়ার বা অতিরিক্ত ভক্তি দেখানোর কোনো দরকার নেই। ওহ, বিয়ন্ডারদের দুনিয়ায় তার একটা বিশেষ উপাধি আছে, গডেস সোর্ড। তার কাছে একটা হোলি আইটেম থাকার কারণে লড়াইয়ের মাঠে তার শক্তি অনেকটা নতুন সিকোয়েন্স 4-এ ওঠা একজন বিয়ন্ডারের মতোই। আমি এইমাত্র তার সাথে কথা বলে এলাম। তিনি খুবই বন্ধুভাবাপন্ন একজন মানুষ। ক্যাপ্টেনের কথার ভেতরের অর্থটা বুঝলে এটা পরিষ্কার যে তিনি ডিকনকে শুধু ততটুকুই বলেছেন যতটুকু বলা দরকার। তিনি চান না আমি নার্ভাস হয়ে পড়ি, বরং সব যেন পরিকল্পনা মতোই এগোয়। ক্লাইন চিন্তিত মুখে মাথা নেড়ে জিজ্ঞেস করল, হাই র্যাঙ্কিং ডিকনের সাথে আমার কোথায় দেখা করা উচিত? ওই অ্যালকেমি রুমে যেখানে আমরা পোষণ বানাই। ডান স্মিথ খুব সহজভাবেই উত্তর দিলেন। তবে কথাটা বলার সময় তার চেহারায় এক মুহূর্তের জন্য একটা বিষণ্ণতার ছায়া খেলে গেল। অ্যালকেমি রুমে যেখানে আমরা পোষণ বানাই, ওই ল্যাবরেটরি যেখানে ওল্ড নীলো আমার সিয়ার পোষণটা তৈরি করে দিয়েছিল। ক্লাইন ধীরে ধীরে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এরপর সে নাইট হক্সদের রিক্রিয়েশন রুমে ফিরে গিয়ে জামাকাপড় রাখার র্যাক থেকে নিজের বাইরের পোশাকটা তুলে নিল। সে কালো ট্রেঞ্চকোটটা গায়ে চাপাল, 2 হাত পকেটে ঢুকিয়ে বেসমেন্টের দিকে নেমে যাওয়া সেই প্যাঁচানো সিঁড়ি ধরে হাঁটতে শুরু করল। তারপর চৌরাস্তার মতো জায়গাটা থেকে বাঁ দিকে মোড় নিল। খুব তাড়াতাড়ি ক্লাইনের চোখে একটা গোপন দরজা পড়ল। দেয়ালের গায়ে সারি সারি সুন্দর গ্যাস ল্যাম্পের আলোতে সে দেখতে পেল ভেতরের লম্বা টেবিলগুলো একপাশে সরিয়ে রাখা হয়েছে, যাতে ঘরের ঠিক মাঝখানটায় বেশ অনেকটা ফাঁকা জায়গা তৈরি হয়। সেখানে 2টো পুরনো ডিজাইনের উঁচু পিঠওয়ালা চেয়ার মুখোমুখি রাখা। চেয়ার দুটোর মাঝখানে দূরত্ব 1 মিটারেরও কম হবে। দরজার দিকে মুখ করে থাকা চেয়ারটায় 30-এর কোঠার এক লোক বসে আছে। তার গায়ে একটা কালো ট্রেঞ্চকোট আর ভেতরে সাদা শার্ট। তার সোনালি বাদামি চুলগুলো একদম ছোট ছোট করে ছাঁটা। কালচে সবুজ চোখ দুটো যেন অমাবস্যার রাতের কোনো গভীর জঙ্গলের মতোই অন্ধকার। তার শার্ট আর ট্রেঞ্চকোটের কলারটা উঁচু করে রাখা ছিল, যে কারণে তার পুরো থুতনিটাই একটা ছায়ার নিচে ঢাকা পড়েছিল। হ্যালো রেভারেন্ড সেসিমির। ক্লাইন মাথা ঝুঁকিয়ে সম্মান জানাল। ক্রেস্টেড সেসিমির তার বাঁ পায়ের ওপর ডান পা তুলে বেশ আয়েশ করে চেয়ারে হেলান দিয়ে বসেছিলেন। তিনি হেসে উত্তর দিলেন, হ্যালো ক্লাইন, তুমি ওখানটায় বসতে পারো। তিনি তার উল্টো দিকের উঁচু পিঠওয়ালা চেয়ারটার দিকে ইশারা করলেন। তার পায়ের ঠিক পাশেই রূপার তৈরি একটা স্যুটকেস রাখা ছিল। দেখতে ওটা অনেকটা একটা বেহালা রাখার বাক্সের মতো সাইজের। এমন একটা বাক্সে বেশ মানানসই সাইজের একটা তলোয়ার অনায়াসেই রাখা যায়। ক্লাইন হেঁটে সামনে এগিয়ে গেল আর তাকে যেখানে বসতে বলা হয়েছে সেখানে গিয়ে বসল। ক্রেস্টেড তার ডান হাতের তর্জনীটা নিজের ওপরের ঠোঁটে ছুঁয়ে কয়েক সেকেন্ডের জন্য কিছু একটা ভাবলেন। আমি প্রথমে পরীক্ষা করে দেখতে চাই যে তুমি তোমার পোষণটা ঠিক কতটা ভালোভাবে নিজের আয়ত্তে আনতে পেরেছ। এতে তোমার কোনো সমস্যা নেই তো? একদমই না। ক্লাইন দারুণ আত্মবিশ্বাসের সাথে মাথা নাড়ল। বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছে। ক্রেস্টেড হাসলেন, তবে তার বসার ভঙ্গিটা আগের মতোই থাকল। তিনি শুধু একদৃষ্টিতে ক্লাইনের দিকে তাকিয়ে থাকলেন। ক্লাইন হঠাৎ করেই অনুভব করল যে চারপাশের গ্যাস ল্যাম্পের আলোটা যেন উধাও হয়ে গেছে, যেন কোনো এক ঘন অন্ধকার গিলে খেয়েছে চারপাশের সব আলোকে। হুট করেই তার ভীষণ ক্লান্তি লাগতে শুরু করল। মনে হচ্ছিল যেন তার শরীরের ভেতরের ঘড়িটা তাকে বলছে এখন ঘুমানোর সময়।
কিন্তু তার মনটা ছিল ভীষণ রকম টানটান, যার কারণে শান্ত হওয়াটা একরকম অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। এটা ঠিক সেই অবস্থার মতো যখন অতিরিক্ত ক্লান্তির কারণে মানুষের কিছুতেই শান্তিতে ঘুম আসতে চায় না। চারপাশটা এক নিস্তব্ধ রাতে ঢেকে গেল। এর মধ্যেই ক্লায়েন্ট শুনতে পেল একটা কল থেকে টুপটুপ করে পানি পড়ার শব্দ, যেটা ঠিকমতো বন্ধ করা হয়নি। তারপর সে ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানির ভেতরের কথাবার্তা আর সিঁড়ির ভেতর দিয়ে বয়ে যাওয়া বাতাসের শব্দ শুনতে পেল। এসব ছাড়া তার এমন কিছুই চোখে পড়ল না যা তার দেখার কথা নয়, এমনকি সে এমন কোনো শব্দও শুনতে পেল না যেটা তার শোনার কথা ছিল না। চমৎকার! ক্রিস্টেটের জাদুকরী গলার আওয়াজ নিমিষেই সেই অন্ধকারটাকে সরিয়ে দিল। অ্যালকেমি রুমের ভেতরে আর বাইরের গ্যাস ল্যাম্পের আলোগুলো আবার ক্লাইনের চোখে ধরা দিল। ক্লাইন এক ঝটকায় নিজের সমস্ত ক্লান্তি ঝেড়ে ফেলল। সে আবার তার আগের সেই চনমনে অবস্থায় ফিরে গেল। উনি আমার অজান্তেই আমাকে প্রভাবিত করে ফেলেছিলেন। একজন সিকোয়েন্স 5-এর বিয়ন্ডার কি এমনই করতে পারেন? এটাই কি একজন হাই র্যাঙ্কিং ডিকনের আসল ভয়ঙ্কর রূপ? একটু আগে যা ঘটল সেটা ভেবে সে সামান্য ভয় পেয়ে গেল। ক্রেস্টেড সেসিমির তার হাত দুটো একসাথে জড়ো করে নিজের হাঁটুর ওপর রাখলেন। তিনি সামান্য সামনের দিকে ঝুঁকলেন, আর তার ঠোঁট দুটো কলারের আড়ালে ঢাকা পড়ে গেল। তুমি পরীক্ষায় পাশ করেছ। তুমি তোমার পোষণকে আয়ত্ত করার ক্ষেত্রে অসাধারণের চেয়েও অনেক ওপরের একটা পর্যায়ে পৌঁছাতে পেরেছ। তবে আমাকে এখন একটু পর্যবেক্ষণ করে দেখতে হবে তোমার মনের ভেতর লুকিয়ে থাকা কোনো বিপদ আছে কিনা। আমাকে নিশ্চিত হতে হবে যে পোষণের অবশিষ্ট কোনো স্পিরিট তোমার অবচেতনে তোমার স্বভাব বদলে দেয়নি তো, বা ভেতরে কোনো সমস্যা তৈরি করে রাখেনি তো। প্রস্তুতি নেওয়ার জন্য তোমার হাতে 3 মিনিট সময় আছে। ক্লায়েন্ট সাথে সাথে মাথা নেড়ে বলল, ঠিক আছে। সে নিজের অজান্তেই একটা গভীর শ্বাস নিল। তারপর মনের ভেতরের সব নেতিবাচক ভাবনা দূর করার জন্য সে নিজেকে কজিটেশনে ডুবিয়ে দিল। ক্রেস্টেড আর কোনো কথা বললেন না। তিনি তার কালো ট্রেঞ্চকোটের ভেতরের পকেট থেকে একটা রূপার পকেট ঘড়ি বের করে তার ঢাকনাটা খুললেন। তারপর তিনি গভীর মনোযোগ দিয়ে ঘড়ির সেকেন্ডের কাঁটাটার ঘোড়া দেখতে থাকলেন। 3 মিনিট পর ক্রেস্টেড তার পকেট ঘড়িটা বন্ধ করলেন। তারপর হেসে বললেন, আমি এবার গান গাওয়া শুরু করব। গান গাওয়া? ক্লাইনের চোখে মুখে স্পষ্ট কনফিউশন ফুটে উঠল। ক্লাইন কিছু বলে ওঠার আগেই ক্রেস্টেড খুব সুন্দর একটা সুরে গুনগুন করতে শুরু করলেন। অ্যালকেমি রুমে সেই সুরটা প্রতিধ্বনিত হতে লাগল, কিন্তু ধীরে ধীরে সেই সুর তার তাল হারিয়ে একেবারে বেসুরো হয়ে গেল। স্কুইক, স্ক্র্যাচ, জিং! ক্লাইন শুনতে পেল ঠিক যেন ব্ল্যাকবোর্ডে নখ দিয়ে আঁচড়ো কাটার মতো একটা শব্দ। এর সাথে বাবল র্যাপ, ঘষাঘষি করার শব্দ, ইলেকট্রিক ড্রিল মেশিনের শব্দ আর আরও নানা রকমের বিরক্তিকর আওয়াজ। শব্দগুলো আস্তে আস্তে আরও জোরালো আর এলোমেলো হতে লাগল। আওয়াজগুলো শুনে ক্লাইনের মনে হচ্ছিল যেন তার ভেতরের সব রাগ আর হতাশা উগড়ে দিয়ে চারপাশের সব কিছু ভেঙে চুরমার করে দেয়। কিন্তু ক্লাইন, যে কিনা প্রায় নানা রকমের পাগলামিতে ভরা প্রলাপ আর ভয়ঙ্কর সব চিৎকার শোনার অভিজ্ঞতার ভেতর দিয়ে গেছে, সে খুব দ্রুতই তার এই রাগটাকে সামলে নিল। সে ঠিক সময়ে নিজের বিরক্তি, মানসিক চাপ, হতাশা আর নিরাপত্তাহীনতার অনুভূতিগুলো প্রকাশ করল। কারণ একদম নিখুঁত একটা অবস্থায় থাকলে শেষমেশ সেটাই একটা সমস্যা হয়ে দাঁড়াতে পারে। ক্রেস্টেড সেসিমির কখন যে তার গান থামিয়ে দিয়েছেন সেটা ক্লায়েন্ট টেরই পায়নি। অ্যালকেমি রুমের ভেতরের সেই ভয়ঙ্কর শব্দগুলো হঠাৎ করেই উধাও হয়ে গেল, আর পুরো ঘরটা এক অদ্ভুত প্রশান্তি আর নিস্তব্ধতায় ভরে উঠল। নিস্তব্ধতা জিনিসটা সত্যিই দারুণ। ক্লায়েন্ট মনে মনে বলে উঠল, খুব ভালো, চমৎকার। তোমার আত্মার ভেতর লুকিয়ে থাকা কোনো সমস্যা নেই। অবশ্য এই শব্দগুলো শোনার পর তোমার যদি আমাকে ধরে পেটাতে ইচ্ছে করে বা আমার মুখের ভেতর কিছু গুঁজে দিতে ইচ্ছে করে, তবে সেটা খুবই স্বাভাবিক ব্যাপার। ক্রেস্টেটের মুখটা তার কলার দিয়ে ঢাকা ছিল, তাই ক্লায়েন্ট শুধু তার গলার আওয়াজ শুনেই তার মনের ভাবটা বোঝার চেষ্টা করল। না, সেই সাহস আমার নেই, ক্লায়েন্ট সততার সাথেই স্বীকার করল। ক্রেস্টেড হাসলেন আর বললেন, অভিনন্দন, তুমি সবগুলো পরীক্ষায় পাশ করেছ। এখন আমাদের প্রশ্ন আর উত্তরের পালা। তার সবুজ চোখ দুটো হঠাৎ করেই কেমন যেন অন্ধকার হয়ে এলো। তার দৃষ্টিটা এতই গভীর ছিল, মনে হচ্ছিল যেন তিনি মানুষের চামড়া ভেদ করে সরাসরি তার আত্মার ভেতরটা দেখতে পাচ্ছেন। বলুন, ক্লায়েন্ট সোজা হয়ে বসে উত্তর দিল। ক্রেস্টেড তার আগের বসার ভঙ্গিটাই ধরে রাখলেন। তারপর খুব সাধারণভাবেই জিজ্ঞেস করলেন, তুমি বলেছিলে যে ডিভিনেশন ক্লাবে তোমার অভিজ্ঞতাগুলোই তোমাকে খুব তাড়াতাড়ি এই পোষণটাকে আয়ত্ত করতে সাহায্য করেছে? হ্যাঁ, ক্লায়েন্ট অকপটে উত্তর দিল, কিন্তু এই বিষয়ে আর বেশি কিছু ভেঙে বলল না। ক্রেস্টেড হালকা করে মাথা নাড়লেন আর বললেন, আর তুমি এও বলেছিলে যে তুমি মিস্ট্রি প্রায়ারদের নীতিবাক্য আর ডালির উদাহরণ থেকে অনুপ্রেরণা পেয়েছ? ক্লায়েন্ট প্রথমে এই কথাটা নিশ্চিত করল, তারপর সে বিস্তারিত বুঝিয়ে বলতে শুরু করল। আমার এক টিমমেট, যে কিনা একজন মিস্ট্রি প্রায়ার,
তার কাছ থেকে আমি জানতে পারি যে যারা মিস্ট্রি প্রায়ারদের নীতিবাক্যগুলো মেনে চলে তাদের নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনা সাধারণের চেয়ে অনেক কম থাকে। এরপরে আমি শুনলাম যে ম্যাডাম ডালি একবার বলেছিলেন তিনি একজন সত্যিকারের স্পিরিট মিডিয়াম হতে চান, আর তিনি এতটাই জিনিয়াস যে মাত্র 2 বছরের মাথায় তিনি সিকোয়েন্স সাথে উঠে গেছেন। এই দুটো ব্যাপার খেয়াল করার পর আমার মনে হলো আমারও এটা একবার চেষ্টা করে দেখা উচিত। আমি একজন সত্যিকারের সিয়ার হওয়ার চেষ্টা করলাম আর একজন সিয়ারের জন্য কিছু নিয়মকানুন তৈরি করে নিলাম। ফলাফলটা আমার ধারণার চেয়েও অনেক ভালো হলো। আমি খুব তাড়াতাড়ি পোষণটাকে নিজের আয়ত্তে নিয়ে এলাম। রেভারেন্ড সেসিমির, আমি ঠিক জানি না আপনার এই ধরনের কোনো অভিজ্ঞতা হয়েছে কিনা, তবে আমি যখন পোষণটা পুরোপুরি আয়ত্ত করে ফেললাম তখন এক খুব বিশেষ, খুব জাদুকরী একটা অনুভূতি কাজ করছিল। ক্লাইন তার অভিজ্ঞতার কথা এমনভাবে বর্ণনা করল যেন সে অ্যাক্টিং মেথড বা অভিনয় করে ক্ষমতা আয়ত্ত করার ব্যাপারটা সম্পর্কে খুব সামান্যই বুঝতে পেরেছে। পৃথিবীতে থাকতে সে যেমন মানুষ ছিল, সেই হিসেবে এত ক্ষমতাশালী একজন নাইট হকের সামনে বসে এভাবে এতগুলো আধাসত্য কথা বলতে গেলে সে নির্ঘাত নার্ভাস হয়ে যেত বা অস্বস্তিতে পড়ত। কিন্তু এই নতুন পৃথিবীতে এসে ট্রান্সমিগ্রেট হওয়ার পর থেকে সে এত বেশি মিথ্যা কথা বলেছে যে এখন এগুলো তার অভ্যাসে পরিণত হয়ে গেছে। সে এখন একদম নিখুঁতভাবে এই কাজটা করতে পারে। ক্রেস্টেটের চোখের সেই অন্ধকার ভাবটা গায়েব হয়ে গেল। তার দৃষ্টি আবার স্বাভাবিক হয়ে এল। তিনি হেসে বললেন, চিন্তা করো না, ওটা কোনো বিভ্রম ছিল না। তার এই উত্তর শুনে ক্লাইন বুঝতে পারল যে তার ভেতর কোনো সন্দেহ বা খুঁটিয়ে দেখার মতো কোনো ভাব নেই। তাই সে মনে মনে বেশ স্বস্তি পেল। ডান তোমার এই অভিজ্ঞতার কথা সমর্থন করেছে। আমার বিশ্বাস তুমি আসলেই একজন জিনিয়াস, যার একটা যুক্তিবাদী মন আর খুব তীক্ষ্ণ অনুভূতি আছে। ক্রেস্টেট প্রশংসা করলেন। এরপর তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার এই অভিজ্ঞতার কথা তোমার টিমমেটদের সাথে শেয়ার করেছ? অবশ্যই, ক্লাইন খুব সহজভাবেই স্বীকার করল। আমি আশা করি আমার এই অভিজ্ঞতা তাদের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি কমাতেও সাহায্য করবে। আমরা তো একই টিমের সদস্য, আমরা একে অপরের সঙ্গী হয়ে একসাথেই বিপদের মোকাবিলা করি, তাই তাদের কাছে সত্যটা লুকানোর মতো কোনো কারণই আমার নেই। তবে ঠিক একই কারণে আমি কিন্তু ক্লার্কদের এই বিষয়ে কিছুই বলিনি। ক্রেস্টেট তার এক পায়ের ওপর থেকে আর এক পা সরিয়ে নিয়ে সোজা হয়ে বসলেন। এবার কলারের ছায়া থেকে তার পাতলা ঠোঁট দুটো বেরিয়ে এল। তিনি ঠোঁটের এক কোণ সামান্য বাঁকিয়ে হাসলেন। তারপর বললেন, যদিও নাইটহক্সদের সাথে তুমি এখনও 2 মাসও পার করনি, কিন্তু আমার বিশ্বাস পার্টনার বা সঙ্গীদের সম্পর্কে তোমার বোঝাপড়াটা অন্য অনেকের চেয়ে অনেক বেশি ভালো। আমি তোমার সাথে আরও কিছু তথ্য শেয়ার করার পরিকল্পনা করেছি, কিন্তু হোলি ক্যাথেড্রালের নিয়ম অনুযায়ী তোমাকে গডেসের নামে শপথ করতে হবে যে আমাদের এই কথাবার্তার বিষয়বস্তু তুমি এমন কাউকে বলবে না যে আগে থেকে এই ব্যাপারে কিছু জানে না। এতে কোনো সমস্যা নেই তো? তার মানে আমি পরীক্ষায় পাশ করে গেছি? ক্লাইন আনন্দে আত্মহারা হয়ে গেল। সে কোনো রকম দ্বিধা ছাড়াই মাথা নাড়ল। কোনো সমস্যা নেই। যদিও আমি সরাসরি অন্য কাউকে এই অ্যাক্টিং মেথড শেখাতে পারব না, কিন্তু আমি মিস জাস্টিস আর মিস্টার হ্যাংডম্যানকে পরোক্ষভাবে এটা শেখাতেই পারি।